আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ শুধুমাত্র সিরিজ না 3-0 করার সম্ভাবনা বা সক্ষমতা রাখে। তানজিদের কথা যেটা বললেন না, তানজিদের কথা এরকম বলতে পারি যে আমি তাকে যেটুকু দেখছি এখন পর্যন্ত তার পারফরমেন্স, তিনি কিন্তু র্যান্ডম পারফর্ম করেন না। তাওহিদ হৃদয়ের প্রতিটি ছক্কা যেন ছিল জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। পারভেজ ইমনের ঝোড়ো ব্যাটিং যেন সব ষড়যন্ত্রের দেয়াল গুড়ে ভেঙে দিল। আর শামীম পাটোয়ারির সেই নলুক শট যেন সিদ্ধান্তকারীদের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া নিঃশব্দ তিরস্কার, তোমাদের ভুলের জবাব ব্যাটই দেবে। সাগরিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ছিল না শুধু একটি ম্যাচ জয়, এটা ছিল টিকে থাকা লড়াই, গদি বাঁচানো যুদ্ধ আর সমালোচক প্রতিহিংসাকারীদের মুখের উপর ব্যাট হাতে লেখা এক কঠিন জবাব। দর্শক, কিউইদের বিপক্ষে দাপুটে জয় নিয়ে আলোচনা করতে চাই। কেমন হলো প্রথম টি-20 সে নিয়ে আলোচনা করতে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। সেকেন্দার আলী, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ধন্যবাদ আপনাকে। ভালো আছি। দেখলেন তো ম্যাচটা, অনেকদিন পর এমন একটা টি-20 ম্যাচ আমরা বেশ এনজয় করলাম, এবং এই জায়গাটা ক্রিকেটাররা একটু বেশি এনজয় করলেন যে তারা ব্যাটে বলা জবাব দিয়েছেন যে তারা কতটুকু প্রস্তুত ছিলেন ভারত বিশ্বকাপ খেলার জন্য। কিন্তু দিন শেষে তাদেরকে সেই ম্যাচগুলো খেলতে দেওয়া হয়নি। একটু বেশি কি আফসোস হচ্ছে কিনা? আফসোস তো অবশ্যই, কারণ আপনার যে ষড়যন্ত্র, রাজনৈতিক প্রতিহিংসার বলি হলো বাংলাদেশ দল, সেই প্রতিহিংসা যদি না হতো আজকে এই প্রদর্শনীটা বিশ্বকাপ মঞ্চে হওয়ার কথা, যেখানে বাংলাদেশ সচরাচর খুব একটা ভালো খেলেনি টি-20-তে। তো এবার সেই সম্ভাবনা ছিল, কারণ বাংলাদেশের ব্যাটাররা এবং পুরো টিমই একটা খুব প্রস্তুতি নিয়েছিল, যেটা হলো 9 মাসের মধ্যে টপ প্রস্তুতি যেটাকে বলে, সেই প্রস্তুতি। এরকম প্রস্তুতি নেয়া দলকে আপনি সচরাচর আটকাতে পারবেন না এবং খুব ভালো করার সম্ভাবনা থাকে। সেটা হয়নি। একটা মনে ক্ষোভ ছিল, দুঃখ ছিল, হতাশা ছিল। সেই হতাশার বহিঃপ্রকাশ খারাপভাবে হয়নি, খুব ইতিবাচকভাবে হয়েছে। যে ম্যাচটা খেলেছে সেটা অসম, এটা মনে রাখার মতো একটা ম্যাচ। বিশেষ করে আমরা নর্মালি দেখে থাকি যদি টপ অর্ডার ফেল করে, মিডল অর্ডার সর্বোচ্চ যেটা করে সেটা হচ্ছে যে আপনার ক্যারি থ্রু করে একটা সম্মানজনক পরাজয় আমরা যেটাকে বলি সেরকম জায়গায় যায়। কিন্তু গতকাল যেটা দেখলাম সেটা হলো একেবারেই ভিন্ন চিত্র। কোনো ভয় নাই, ডর নাই না। এই যে ভয় ডরহীন আপনি বললেন যেটা, এরকম ক্রিকেট খেলাটাই আপনার উত্তম, এবং মানুষ এটাই চায় আসলে। বেসিক্যালি আপনার একটা দলের খেলা কেন দেখতে বসবেন আপনি, বা কেন উপভোগ করবেন? যখন দেখবেন আপনার কোনো এক ব্যাটার মানে এমন রিস্ক নিচ্ছে যেন গেমটা তিনি একাই বের করে নেবেন। সেটা গতকালকে দেখা গেছে। তাওহিদ হৃদয় যখন আসলেন উইকেটে, তখন পারভেজ হোসেন ইমন চার্জ নিলেন যে একজন নতুন ব্যাটার আছে, তাকে সেট হওয়ার সুযোগ দিয়ে আমি নিজেই আগ্রাসী হব। এবং তিনি যখন আগ্রাসী হলেন, আক্রমণাত্মক হলেন, সেই আক্রমণাত্মক জায়গা থেকে একটা ভালো আউটপুট দিলেন। 14 বলে তিনি করে নিলেন একটা ইনিংস খেলেন। তো সেই ইনিংসটার পরে একটা জায়গায় কিন্তু বাংলাদেশ পৌঁছে গেল, এবং ওই রানটা দেওয়ার ফলে পরবর্তীতে যিনি আসলেন আপনার শামীম পাটোয়ারি, তিনি কিন্তু আউট হয়ে যেতে পারতেন। তার ওই জায়গায় জাম করে তিনি বেঁচে গেলেন, এবং ওই বেঁচে যাওয়ার পরবর্তীতে যেটা হলো সেটা হলো যে তাওহিদ হৃদয় ফ্রি হ্যান্ড খেললেন, এবং খেলার সঙ্গে সঙ্গে তার শামীম পাটোয়ারি আউটস্ট্যান্ডিং ডেলিভারি শটগুলি খেললেন, এবং তার 6-4 যেগুলো আমরা দেখলাম সেটা হলো একেবারে হৃদয় জয় করার মতো। 2-3 মিলে যে গেমটা খেলেছেন। কিন্তু আমি তার সঙ্গে আরেকটা বিষয় যোগ করব, লিটন কুমার দাস, তিনি 3 নম্বরে যখন নামলেন, তো নামার পরে কিন্তু তিনি 180 স্ট্রাইক রেটে তিনি কিন্তু ইনিংসটা বিল্ড আপ করেছেন। ওই যে তার ছোট ইনিংস, ওই ছোট ইনিংসটার ভিতরে একটা ভিত তৈরি করার ব্যাপার ছিল, এবং সেটা কিন্তু তিনি করে দিয়ে গেছিলেন, এবং পরবর্তী ব্যাটাররা ক্যারি করেছিলেন। টি-20 ক্রিকেটে যেটা বললেন তাওহিদ হৃদয়, একটা 10 রানের ইনিংসও ইম্প্যাক্টফুল হতে পারে। ইম্প্যাক্টফুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কম বলে বেশি রান করা, এটাই হলো আমাদের অভ্যাসের পরিণত করতে হবে। বাংলাদেশ দল বা ব্যাটাররা যারা রয়েছেন তারা এই জিনিসটা খুব বেশি পারেননি। আপনার টপ অর্ডার যখন একটা স্লো ডাউন গিয়েছে, এবং তারা ধরে খেলে পরে ইনিংসটা বড় করার চিন্তা ছিল হয়তো, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরেও যারা এসেছেন তারা নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করার কারণে 182 রান, যেটা হচ্ছে টার্গেট ছিল 183, সেই রানটা তারা করতে পেরেছে। বাংলাদেশের জন্য দেশের মাটিতে রেকর্ড। তো এরকম যখন আপনি চেজ করতে থাকবেন, দেখবেন যে তখন 200 রানও চেজ করা কোনো ব্যাপার না। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, খুব ভালো উইকেটে খেললে যে ব্যাটারদের বা সবারই একটা আত্মবিশ্বাস থাকে। বোলিং ইউনিটি কিন্তু খুব ভালো করেছে এই জায়গায়, যেটা হচ্ছে যে আপনি যদি প্রথম 10 ওভার খেয়াল করেন তাহলে দেখবেন যে 6 ওভার পাওয়ার প্লেতে 61 রান, 1 উইকেট। তারপর 10 ওভার 100 রান। শুরুর দিকে তো ব্যাটিং যারা
যারা করেন চট্টগ্রাম এমনিতে একটু ফায়দা লুফে নেন অনেক ক্ষেত্রে আমরা দেখি বিপিএল এ বা একটু স্পোর্টি উইকেট যেটা আমরা বলি আর কি। ডেফিনেটলি ওটা থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে বাংলাদেশের বোলিং সাইডটা খুবই ভালো করেছে পরবর্তী 10 ওভারে। প্রথম 10 ওভারে তাদের উপর দিয়ে কিছুটা ঝড় গিয়েছে দুজন সেট ব্যাটারের কারণে, এবং সেই সেট ব্যাটারদের যখন আউট করলেন রিশাদ হোসেন এসে, তো তারপরে যেটা হতে থাকলো সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা লিডে চলে এলো, এবং সেই লিড দিতে দিতে তারা কিন্তু 182-র মধ্যে রেস্ট্রিক্ট করে দিল প্রতিপক্ষকে। দ্যাট ওয়াজ দ্য বিগ অ্যাচিভমেন্ট। এবং আপনি রিপন মণ্ডলের কথা যদি চিন্তা করেন, তিনি আন্তর্জাতিক আগেও খেলেছেন এশিয়ান গেমসে, কিন্তু এই বাইলেটারাল সিরিজ প্রথমবারের মতো খেললেন, এবং প্রথম খেলায় তিনি উইকেট পাননি, কিন্তু লাস্ট ওভারটা যেভাবে ডেলিভারি দিয়েছেন ওখানে অনেক রান হতে পারতো, কিন্তু তিনি তার কন্ট্রোলটা দেখিয়েছেন, যে কারণে 39 রানের মধ্যে তার 4 ওভারের স্পেলটা শেষ করা গেছে। এবং তাকে সাধুবাদ জানাই যে প্রথমে নার্ভ শক্ত রেখে তিনি খেলতে পেরেছেন, এবং বাকি দুটো ম্যাচে আশা করা যায় তিনি সুযোগ পাবেন, এবং সুযোগ পেলে খুব ভালো করবেন। আরেকটা ব্যাটারের কথা যদি বলি, ব্যাটিং লাইন আপ যে ছন্দটা দেখালো, প্রতিটা ম্যাচেই আসলে কোনো না কোনো জায়গা থেকে জিততেও পারে, হারতেও পারে, কিন্তু জায়গা থেকে আপনাকে এরকম একটা ফ্লো দেখাতে হবে। যদি ফ্লো না দেখাতে পারেন তাহলে আপনার ভিতরে যে আত্মবিশ্বাস কিংবা আপনার সক্ষমতা রয়েছে, শর্টস খেলতে কিন্তু সবাই পারে, সেই শর্টস ইমপ্লিমেন্ট করাটা জরুরি। আপনি প্র্যাকটিস করলেন অনেক, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারলেন না মূল ম্যাচে গিয়ে, সেটা কিন্তু কোনো মূল্য থাকে না। পরীক্ষার হলের মতো আর কি, অনেকটা পরীক্ষার খাতায় যদি আপনি না লিখতে পারেন, যতই পড়াশোনা করেন, যতই আপনার মেধা থাক, কোনো কিছু এই আউটপুটের মানে আউটপুটবিহীন এই পড়াশোনার কোনো ভ্যালু থাকবে না। তেমনি খেলাধুলারও একেবারেই অনুরূপ। আপনি যদি যতই প্র্যাকটিস করেন, যতই কসরত করেন, পরিশ্রম করেন, কোনো কিছু মূল্য থাকবে না যদি না ম্যাচে গিয়ে আউটপুট দেন, ম্যাচ জেতাতে পারেন। আলটিমেট গোল হলো আপনাকে উইন করতে হবে। সেটাই আর কি হয়েছে। আমরা দেখলাম যে দর্শক যারা ছিলেন তারা বেশ মজাই পেয়েছেন, এই জায়গাটা বলবো এনজয় করেছেন, এবং টাকা উসুল যাকে বলে আসলে আমরা অনেকদিন দেখছিলাম যে ওয়ানডেতে অনেকে বলছিলেন যে দর্শক আসছে না, সাগরিকায় খেলা, সেখানে একটা সময় প্রচুর দর্শক হতো। বিশেষ করে যদি বলি বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবালেরও বাড়ি হচ্ছে চট্টগ্রামে, সেক্ষেত্রেও আমরা দেখতাম যে সবসময় বিপিএলে তিনি অন্য দলের হয়ে খেললেও কিন্তু দর্শক আসতো। এবার কি এই প্রথম ম্যাচটা যেভাবে বাংলাদেশ খেলেছে, দ্বিতীয় ম্যাচে নিঃসন্দেহে আরো বেশি দর্শক আসবে এবং তাদের উপর ভরসাটা বেশি করবে? অবভিয়াসলি, কারণ অনেকগুলি ব্যাপার থাকে, আপনি জানেন দর্শক টানার ক্ষেত্রে এই সময়টা এসএসসি পরীক্ষা চলছে এবং আদার্স বিজিনেসটা থাকে এবং ডেতে খেলা হয়, তো যে কারণে মানুষ অনেক বেশি আসতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে টি-20 ক্রিকেটটা মানুষ খুব পছন্দ করে এখন। ওয়ান ডে ফরম্যাটটা একটু বড় হওয়াতে অনেক সময় মানুষ আসতে পারে না, এবং যে পরিমাণে গরম, এই গরম ওয়েদারে অনেকেই আসলে সময় দিতে চায় না বা মাঠে এসে অসুস্থ হতে চায় না, যদি এরকম ভয় শঙ্কা থেকে তারা আসে না। তবে আমি আশা করি এই যে ম্যাচটা খেললেন পারভেজরা, এবং এই যে প্রদর্শনী দেখার জন্য সবার ভিতরে হয়তো একটা আগ্রহের জন্ম দেবে। দর্শকরা তখন মাঠে আসবেন পরবর্তী ম্যাচে, এবং সিরিজ জয় দেখার জন্য তারা অপেক্ষা করবেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ শুধুমাত্র সিরিজ না, 3-0 করার সম্ভাবনা বা সক্ষমতা রাখে। যদি সেই ইমপ্লিমেন্টটা লিটনরা করতে পারেন, তাহলে পরবর্তী যে বড় বড় সিরিজগুলি রয়েছে, ভারত বলেন কিংবা অস্ট্রেলিয়া বলেন, তাদের সঙ্গেও বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলতে পারবে। এবং সেই ভালো ক্রিকেট খেলা অর্থ হলো আপনার বিশ্বকাপ 2028-এর জন্য যেমন প্রিপারেশন নিচ্ছেন, যদিও লঙ্কা অনেক দূর, তারপরেও আপনার এখন থেকে রেডি করা, কনফিডেন্স বুস্ট আপ করা, এবং প্রতিনিয়ত যখন কনফিডেন্স বাড়াবেন আপনি, তখন এই আউটপুটটা কিন্তু আলটিমেটলি আপনার বড় দলের যে স্বীকৃতি, সেই স্বীকৃতির দিকে নিয়ে যাবেন। সাইফ হাসানের একটু কথা বলতে হয়, তার কাছ থেকে কি প্রত্যাশা অনুযায়ী আমরা পারফরমেন্সটা পাচ্ছি কিনা? তানজিদও মনে হয় খুব একটা জ্বলে উঠতে পারছেন না, মানে তিনিও কি এমনটা হচ্ছে কি প্রচুর বাউন্ডারি হাঁকানোর একটা প্রবণতা তার মাথায় ঢুকে গেছে এবং সেখান থেকে বের হতে পারছে না দেখেই ফলটা সেভাবে হচ্ছে না? কি মনে হচ্ছে? তানজিদের কথা যেটা বললেন না, তানজিদের কথা এরকম বলতে পারি যে আমি তাকে যেটুকু দেখছি এখন পর্যন্ত তার পারফরমেন্স, তিনি কিন্তু র্যান্ডম পারফর্ম করেন না প্রতি ম্যাচে, অর্থাৎ করেন না এক ম্যাচ গেলে মানে ফেল করলে পরের ম্যাচে তিনি কিন্তু কামব্যাক করেন, ব্রেক হয়, তার একটা ব্রেক হয়। কিন্তু আবার ধরেন সব সিরিজে সব ম্যাচে ভালো করবে তাও না, তো সেক্ষেত্রে তার অ্যাভারেজটা যেন ভালো থাকে। অ্যাভারেজ বলতে যে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকের ম্যাচে যদি আপনি 50 করেন, কালকে আবার 1 করবেন বা 0 করবেন, সেরকম না। আপনি অন্তত এমন একটা ইনিংস খেলেন যেটার একটা ইম্প্যাক্ট থাকে দলের ভেতরে। আপনি ছোট ইনিংস করে আউট হন, তাতেও কোনো আশা নেই, কিন্তু .com খেলেন, আপনার 100-র নিচে যদি টি-20 স্ট্রাইক রেট থাকে, সেটা কোনো স্ট্রাইক রেট না। 140-এর উপরে বা 40-এর কাছাকাছি যদি স্ট্রাইক রেট না হয় টি-20-তে, লিটন একটা কথা বলেছিলেন একটা সাক্ষাৎকারে একবার, যে 130 এভারেজ মানে স্ট্রাইক রেটে যে কেউ ব্যাট করতে পারে সে বাংলাদেশের দলে, কিন্তু 150-60 এরকম স্ট্রাইক রেটে যদি কেউ ব্যাট করতে পারে, তাহলে বুঝতে হবে তিনি টি-20 গেমটাকে ভালোভাবে ধরতে পেরেছেন। তো
তামিম কিন্তু ভালো ব্যাটার, তিনি কিন্তু সেই জায়গায় স্ট্রাইক রেটটা বোঝেন, কিন্তু ওয়ানডে খেলা থেকে আসার পর হয়তো শুরুতে তার ভিতরে একটা জড়তা কাজ করেছে, যে কারণে হয়তো তিনি ওই জায়গায় ফেল করেছেন। কিন্তু সাইফ হাসান এই যে হঠাৎ করে অন অ্যান্ড অফ চলে আসেন, ওয়ানডে সিরিজে একটা ইনিংস খেলেছেন হাফ সেঞ্চুরি, তার পরবর্তীতে কিন্তু আবার তিনি ফেইলিওর জায়গায় চলে এসেছেন। এই জায়গায় আপনাকে আরও বিকল্প ওপেনার আপনার তৈরি করতে হবে এবং তাদেরকে খেলার মধ্যে রাখতে হবে। আদার দেন কিন্তু আপনি যদি এরকম ফেল করতে থাকে, তাহলে আপনি এই ফেইল জুটিকে নিয়েই ক্যারি করতে হবে, যেটা বাংলাদেশের জন্য আসলে ভালো হবে না। অশুভ জায়গা থেকে সরে আসার জন্য আপনাকে শুভ কাজ করতে হবে। সেটা কি করতে হবে? আপনার বাঞ্চ অফ প্লেয়ার রাখতে হবে, যাতে কম্পিটিশন লেভেলটা হাই থাকে, যাতে আমি আপনাকে পুশ করতে পারি, আপনি আমাকে পুশ করতে পারেন। এবং এই পুশিং যখন থাকবে, তখন অটোমেটিকলি ভেতর থেকে ভালো করার তাগিদ তৈরি হবে এবং ভালো করবে। এই যে বদলে যাওয়া বাংলাদেশ, সেখানে যদি বলি যে বড় একটা প্রভাব রেখেছে পাকিস্তান সুপার লিগের কথা বলতে হয়, সেই সঙ্গে যদি বলি বিগ ব্যাশে রিশাদ খেলেছেন, সেখান থেকে তিনি নতুনভাবে তৈরি হয়ে এসেছেন, যে সময়টায় আসলে তাকে হয়তো বা বাংলাদেশে দেখা যায়নি। আমরা যদি বলি যে পারভেজ ইমন কিংবা শরীফুল কিংবা রিশাদ, অর্থাৎ আমাদের টিমটা যে ভালো করছে, এই যে বদলে যাওয়া বাংলাদেশ, মনের ভেতর তো একটা জেদ নিঃসন্দেহে আছে, তার উপর দেশের বাইরে গিয়ে খেলাটার যে একটা অভিজ্ঞতা, দিনকে দিন যে সেই ব্যাপারটা ঘটছে, সেটা তো একটা পরিবর্তনের বড় ব্যাপার। অবশ্যই আপনি যখন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে খেলবেন, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটাররা অনেক বেশি খেলে, বিশেষ করে পিএসএল এবং আইপিএল এর মতো জায়গায় যদি আপনি চিন্তা করেন, কিংবা ইভেন সিপিএল, যদি এইসব জায়গায় আপনার সুযোগ হয়, আপনার অবশ্যই খেলা উচিত। যদি খেলতে পারেন, তাহলে দেখবেন যে ড্রেসিং রুম থেকে শুরু করে এবং এক একজন প্লেয়ার কিভাবে তার শর্টসগুলো, তার স্কিলগুলোকে ইমপ্লিমেন্ট করে এবং এক্সিকিউশনে নিয়ে যায়, সেই জায়গাগুলো আপনি অনুধাবন করতে পারবেন এবং উন্নতি করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হলে আপনার ভেতরে প্রতিনিয়ত একটা ভয় থাকবে, আমি যদি পারফর্ম না করি, পরের ম্যাচে আমি সুযোগ পাবো না। জাতীয় দলে যেটা একটু কম থাকে, সুযোগ দিতে চায়, কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে আপনাকে সুযোগ নিতে হলে আপনাকে ভালো খেলতে হবে। সেই কারণে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আপনার কনফিডেন্স যেমন বাড়ায়, তেমনি যেটা হচ্ছে যে ইন্টেন্স, আর আপনার ইন্টেন্সিটিটাকে খুব হাই লেভেলে নিয়ে যায়, যে হ্যাঁ আমি প্রতিনিয়ত পারফর্ম করবো, না তাহলে আমি টিকবো না। এই যে আমার টিকে থাকার আর্জ, এই যে আমার টিকে থাকার ক্ষুধা, এই ক্ষুধাটাই আমাকে টপ লেভেলে নিয়ে যাবে এবং সেইটার আউটপুট আমরা দেখতে পাবো জাতীয় দলের পারফরমেন্সে। একটা কথা আমরা না বললেই নয়, যে কথাটা আপনি বললেন যে শুধুমাত্র যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণেই হয়ে গেছে। বাংলাদেশ গত বছরের যে 9 মাসের একটা প্রিপারেশন ছিল এবং আমরা যে 29টা ম্যাচ খেলেছি, তার মধ্যে থেকে 15টা জিতেছে। সেই 15 জয়ের মধ্যে কিন্তু একটা টিম বন্ডিং এবং এই যে খেলার টি-20 খেলাটা যে এনজয় করা যায়, সেই এনজয় করার একটা জায়গা থেকে তারা কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে। তাওহিদ হৃদয় কিংবা আপনার যদি শামীম পাটোয়ারির কথা বলেন, তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেনি, কিন্তু বিপিএলে খেলেছে, সেখানে তাদের পারফরমেন্স আছে। এই পরিবর্তনটা তাদের হয়েছে জাতীয় দল থেকে, একটা কনফিডেন্স দিয়েছে অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন, তোমরা খেলবে, সেই জায়গা থেকে। তবে পারভেজ হোসেন ইমন এই সম্প্রতি যে খেলে এসছেন, মারার যে একটা প্রবণতা আমরা প্রথম দিকে দেখেছি, তিনি যে ম্যাচগুলি খেলেছেন সেখানে ভালোই শটস খেলেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি ইনজুর্ড হয়ে গিয়েছিলেন, সে কারণে হয়নি। পারভেজ হোসেন ইমনকে এখন শুধুমাত্র টি-20তেই নয়, ওয়ানডে দলেও আপনার সেট করার জন্য টিম ম্যানেজমেন্টকে চেষ্টা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পারভেজ হোসেন ইমনকে মানে ব্যাটিং অর্ডারটা শিফট করে দেওয়া, এটা ছিল একটা বুদ্ধিমানের কাজ এবং লিটন কুমার দাস যে তাকে 4 নম্বরে খেলিয়েছেন, এটা তাকে সাধুবাদ দেব। কারণ ওই 4 নম্বর জায়গাটায় তিনি যে ভালো করবেন, সেই যে জিনিসটা কিন্তু প্রথম থেকেই আমরা আন্তর্জাতিক যে কটা ম্যাচ পরবর্তীতে খেললো, 9টা বোধ হয়, এটা নিয়ে 10টা এইসব জায়গায় দেখলাম যে তিনি ভালো করেন এবং এই ছন্দটা যদি ক্যারি করতে পারেন, তাহলে তার জন্য এই পজিশনটাই ফিক্স থাকবে এবং আগামী 10 বছর 15 বছর সার্ভিস দেওয়ার কোনো ব্যাপার হবে না তার জন্য। আমরা একটু যদি বলি শামীম পাটোয়ারিতে আবার ফিরতে চাই, তার যে শটগুলো, এবং তিনি প্রায় 238 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, মানে আমরা তো এটাই আশা করি যে তিনি খুব কম বল খেলবেন এবং দারুণ কয়েকটা শট খেলবেন, সেগুলোতে বাউন্ডারিও আসবে। তার ওই বিশেষ শটগুলো নিয়ে যদি কিছু বলতেন, যেগুলো একেবারে এখনো চোখে লেগে আছে। লিটন কুমার দাস একটা কথা বলেছেন যে শামীম পাটোয়ারির শর্টসগুলি দেখতে একদম মন্ত্রমুগ্ধের মতো আমরা তাকিয়ে থাকি। শামীম পাটোয়ারি যখন যে শটগুলি খেলে, যে শটগুলি অন্যরা খেলার মতো সাহস দেখায় না, যেটা গতকালকে প্রেস কনফারেন্সে তাহিদ হৃদয় বলেছেন, এইরকম সেটা আমরা কদাচিৎ খেলি বা খেলতে পারি। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করেন, তার এই শটগুলোর ভেতর থেকে আসা ন্যাচারাল, তার প্র্যাকটিস রয়েছে, সেই প্র্যাকটিসের সঙ্গে কনফিডেন্স রয়েছে। আমি বিপিএলে তার একটা বোধহয় কোয়ালিফাইং ম্যাচে দেখেছিলাম যে কিভাবে তিনি ডিস্ট্রয় করে দিতে পারেন। একটা দিয়ে রংপুরে খেলেছিলেন ওই বছর, একেবারে
মানে আউটস্ট্যান্ডিং এবং আনবিলিভেবল ইনিংস যেটাকে বলে। এই শটসগুলো যখন আপনি মিডল অর্ডারের বা ফিনিশিং রোলে যারা থাকে তারা যখন খেলবে তখন বুঝতে হবে যে তারা যদি 10টা বল পায় তাহলে আপনাকে ম্যাচ উইনিং একটা ইম্প্যাক্ট ইনিংস উপহার দেবে। এবং এটা তো আসলে প্রতিপক্ষের জন্য একেবারে বিপজ্জনক যে কোন বল একটা ভালো ডেলিভারিকেও তিনি আসলে বাউন্ডারি হাঁকিয়ে দিতে পারেন, এবং সেটাই কিন্তু আমরা দেখলাম যে শামীমও কিন্তু খুব বেশি এনজয় করেন এই ধরনের শট খেলতে, এবং দর্শকরা তার দিকে অপেক্ষা করেন। মানে এই যে এই ধরনের শট খেলা, এটা তো আপনি বললেন যে ন্যাচারাল চলে আসা, সেটাকে তিনি আরো শাইন করেন। এখন তো আমরা আশা করতে পারি যে আমাদের দেশে এমন কিছু প্লেয়ার আছেন হয়তো বা 360 ডিগ্রি না খেললেও দুর্দান্ত কিছু শট খেলবেন, প্রতিপক্ষ এটা নিয়েও একটা আলাদা পড়াশোনা করতে হবে। অবশ্যই আপনার যত বেশি আপনার ভেরিয়েশন থাকবে, ব্যাটারের যত বেশি কনফিডেন্স থাকবে এবং তিনি যত অ্যাঙ্গেল দিয়ে যত রকম ভেরিয়েশন শট খেলতে পারবেন, একটা বলারের জন্য তত রকম চ্যালেঞ্জ সামনে চলে আসে। আপনার লেফটি হন, রাইটি হন, যাই হন না কেন, যখন একটা ব্যাটার আপনার সব দিকে শট খেলতে জানে, আপনি যেদিকেই ডেলিভারি দেন আপনার তার রেঞ্জের মধ্যে থাকলে তিনি আপনাকে বাইরে ভালো মতো পড়াশোনা করে আসতে হবে বোলারদেরকে। আমরা আশা করছি সেকেন্দার আলী যে বাংলাদেশ বাকি ম্যাচগুলো জিতবে, এবং আপনি যে প্রত্যাশার কথা বলছিলেন আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করবো এবং দারুণ দারুণ ম্যাচ আমাদেরকে উপহার দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী।